নমস্কার, এটি আমার প্রথম রেকর্ডিং করা ভিডিও। যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি মহাভারতেরই একটি কাহিনী তুলে ধরবো আপনাদের কাছে। তো মহাভারতে নারীদের প্রতিশোধটা ভীষণ ভয়ঙ্করভাবে দেখানো হয়েছে। তো পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদীর প্রতিশোধের কথা সবাই জানেন। তো আজকে আমি বলবো এক অন্য নারীর প্রতিশোধের কাহিনী। তো সেই নারীর প্রতিশোধ কিন্তু এক জন্মে সম্ভব হয়নি, তাকে কিন্তু দুইবার জন্ম নিতে হয়েছিল প্রতিশোধকে সম্পন্ন করার জন্য। এবং সেই প্রতিশোধটি ছিল মহাময়ী ভীষ্মের প্রতি, ভীষ্মকে হত্যা করার জন্য সেই প্রতিশোধ। তো এখনকার জেন্ডার যেগুলো চেঞ্জ করছে, এখনকার ছেলেরা মেয়ে হচ্ছে, মেয়েরা ছেলে হচ্ছে, সেই চেঞ্জের কাহিনী কিন্তু মহাভারতের সময়তেও হয়েছে, রূপান্তরকামী সেই গল্প এখন তো প্রায়ই শোনা যায়। তো মহাভারত কোন আমলে, সেই আমলে তখনও রূপান্তরকামীর গল্প কিন্তু আছে। তো সেই রকমই এক রূপান্তরকামীর আমি কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বা শোনবার জন্য অনুরোধ রইল। তো জেনে নেওয়া যাক সেই নারী কেন প্রতিশোধ নিয়েছিলেন। সবার প্রথমে জানবো সেই নারীর নাম। সেই নারীর নাম হলো অম্বা। অম্বা ছিলেন কাশীর রাজকন্যা। এ এক বিস্ময়কর অলৌকিক কাহিনী। হস্তিনাপুরের কুরুবংশের শাসনভার যখন সত্যবতীর ছোট পুত্র নাবালক পুত্র বিচিত্র বীর্যকে সিংহাসনে বসিয়ে সত্যাবতীর মাধ্যমে রাজ্য পালন করছিলেন চিরকুমার ও সিংহাসন ত্যাগী মহাব্রত ভীষ্ম। যখন সত্যাবতীর ছোট পুত্র বিচিত্র বীর্য যুবক এবং বিবাহের উপযোগী হলো, তখন তাকে বিবাহ দিয়ে সংসারী করার উদ্যোগ নিলেন সেই মহাময়ী ভীষ্ম। তিনি তখন জানতে পারলেন যে কাশীর মহারাজের 3টি সুন্দরী কন্যা আছে এবং সেই 3টি সুন্দরী কন্যার একসঙ্গে স্বয়ংবরা হবেন, এমনই ঘোষণা করেছিলেন কাশীরাজ। তখন মহামহিম ভীষ্ম বিমাতা সত্যাবতীর সঙ্গে এই বিবাহের ব্যাপারে পরামর্শ করতে লাগলেন এবং পরামর্শ করার পরে ভীষ্ম একাই চলে গেলেন বিচিত্র বীর্যের জন্য বধূ সংগ্রহে। এবং যখন মহামহিম ভীষ্ম সেই স্বয়ংবর সভাতে উপস্থিত হলেন, নানা দেশের রাজা যুবরাজেরা ভীষ্মকে দেখে ভীষণভাবে বিরক্ত হলেন। তাছাড়াও ওই কাশীরাজের যে 3 সুন্দরী কন্যা ছিলেন তারাও কিন্তু মহামহিম ভীষ্মকে দেখে বিরক্ত হলেন এবং তারা মনে করলেন যে এই বয়সে আবার উনি এখানে বিবাহ করতে কেন এসেছেন। মানে ভীষ্মের সম্পর্কে এমনই জানা গেছিল যে তিনি আজীবন ব্রহ্মচর্য পালন করবেন, তিনি কখনোই বিবাহ করবেন না, তাহলে আবার এই বয়সে কেন বিবাহ করতে এলেন। এই নিয়ে কিন্তু ওই স্বয়ংবর সভাতে ভীষণভাবে গুঞ্জন তৈরি হয়ে গেল। কিন্তু মহামহিম ভীষ্ম সেই গুঞ্জনে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে ওই অমিত বল ভীষ্ম স্বয়ংবর সভা থেকে 3 কন্যাকে রথে করে যাবার কথা বললে 3 কন্যাই অস্বীকার করে। অস্বীকার যখন করে তখন কি করলেন, ভীষ্ম জোরপূর্বক 3 কন্যাকে নিজের রথে চাপিয়ে নিলেন। যখন মহামহিম ভীষ্ম 3 সুন্দরী কন্যাকে জোরপূর্বক রথে চড়িয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু তার পথ আটকে ধরলেন সেই স্বয়ংবর সভাতে আগত রাজা এবং যুবরাজেরা এবং তাদের সাথে ভয়ঙ্করভাবে ভীষ্মের যুদ্ধ হলেন। যেহেতু ভীষ্ম মহাপরাক্রমী এবং অপরাজয় ছিলেন, সেহেতু ভীষ্মের হাতে সকলেরই পরাজয় ঘটে এবং তিনি কাশীরাজের 3 সুন্দরী কন্যাকে নিয়ে হস্তিনাপুরের দিকে রওনা হলেন। ঠিক তখনই সেই সময়তে সাল্ব দেশের শক্তিমান রাজা সাল্ব মহাবিক্রমে ভীষ্মর রথে পিছিয়ে গিয়ে ধা করতে লাগলেন। তারও কিন্তু মনের মধ্যে বাসনা ছিল যে স্বয়ংবর সভাতে কন্যা জয় করার, কিন্তু তিনিও ভীষ্মর কাছে ভীষণভাবে পরাজিত হলেন। ভীষ্ম শুধুমাত্র সাল্ব রাজাকে প্রাণে বাঁচিয়ে তাকে পরাজিত করে সামনের দিকে হস্তিনাপুরের দিকে 3 কন্যাকে নিয়ে এগিয়ে গেলেন। তো এই যে কাশীর রাজ্যের 3 রাজকন্যা ছিলেন, তাদের নাম ছিলেন, প্রথমজন ছিলেন অম্বা, দ্বিতীয়জন ছিলেন অম্বিকা এবং তৃতীয়জন ছিলেন অম্বালিকা।
তো সেই 3 কন্যাকে নিয়ে মহামহিম ভীষ্ম হস্তিনাপুরের দিকে পা দিয়েই সেই 3 কন্যার সঙ্গে ছোট ভাইয়ের বিচিত্র বীর্যের বিবাহের আয়োজনের জন্য উদ্যোগী হলেন। তখন 3 কন্যা নিজেদের ভুল বুঝতে পারলেন যে না, মহামহিম ভীষ্ম নিজের সাথে বিবাহ করার জন্য জোরপূর্বক অপহরণ করে নিয়ে আসেননি, তাদেরকে পুত্রবধূ করার জন্যই নিয়ে এসেছেন। ঠিক সেই সময়তেই তখন যে কাশীরাজের বড় কন্যা অম্বা ছিলেন, অত্যন্ত লজ্জিত হয়ে মাথা নিচু করে ভীষ্মকে বললেন তিনি এই বিবাহ কিছুতেই করতে পারবেন না। তার কারণ তিনি অনেক পূর্বেই মনে মনে শাল্বরাজ্যকে পতি হিসেবে বরণ করেছেন। শাল্বরাজ তার প্রণয়সত্তা। অম্বার কথা শুনে ধার্মিক ভীষ্ম রাজ্যের মন্ত্রীদের সঙ্গে পুরোহিতদের সঙ্গে পরামর্শ করলেন এবং তাদের সাথে পরামর্শ অনুসারে কাশীরাজের জ্যেষ্ঠ কন্যাকে কয়েকজন ব্রাহ্মণ ও ধাত্রীর সঙ্গে মহা সম্মানের সাথে শাল্বরাজের কাছে পাঠিয়ে দিলেন। কিন্তু যখন অম্বা শাল্বরাজের রাজসভায় উপস্থিত হলেন, সেখানেও কিন্তু একটি ভীষণ অপ্রত্যাশিত ঘটনা ঘটলেন। শাল্বরাজ অম্বাকে নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করলেন এবং তাছাড়াও প্রত্যাখ্যানের সাথে সাথে অম্বাকে ভীষণভাবে অপমানজনক কথা বললেন এবং এমনও বললেন যে তাকে পরপুরুষ স্পর্শ করেছে, তাকে কখনোই তিনি স্বীকার করবেন না। এছাড়াও বহু কটুবাক্য প্রয়োগ করলেন এবং তাছাড়া এও বললেন যে তোমাকে যে জোর করে রথে চাপিয়েছে তার কাছে যাও, সেখানে যাও। এমনভাবে তার রাজ্য থেকে বিতাড়িত করে দিলেন। সেই সময় অম্বা প্রচণ্ড হতাশা নিয়ে কাঁদতে কাঁদতে রাজধানী থেকে বেরিয়ে বিলাপ করতে লাগলেন। বিলাপ করতে করতে বললেন, এখন আমার কি হবে? এই কলঙ্ক নিয়ে আমি আমার পিতার রাজ্যে কখনোই ফেরত যেতে পারবো না। এই বিলাপ করতে করতেই কিন্তু তার সমস্ত রাগ গিয়ে পড়ল ভীষ্মের উপর। ভাবলেন ভীষ্মই তার বিপদের মূল কারণ। আজ যদি ভীষ্ম তাকে জোরপূর্বক অপহরণ না করত, তাহলে তার এই শরীরে কলঙ্কের প্রলেপ কখনোই পড়ত না। তখন তিনি প্রচণ্ডভাবে মনে মনে বিলাপ করতে করতে ভীষ্মের প্রতি প্রতিশোধ কামনা করতে লাগলেন এবং মনে মনে এও ভাবতে লাগলেন যে এই জগতে কে আছে যে এই অপরাজেয় মহামহিম ভীষ্মকে জয় করতে পারবে। এই বিলাপ করতে করতে মনের মধ্যে প্রচণ্ডভাবে প্রতিশোধ উৎপন্ন হতে লাগলো অম্বার এবং অম্বা তার দুঃখের কথা ভাবতে ভাবতে এক আশ্রমে গিয়ে আশ্রয় নিলেন এবং আশ্রয় নিয়ে সেই আশ্রমে সবাইকে তার দুঃখের কথা বললেন। সেই সময়তেই এই আশ্রমে আগত রাজশ্রী হত্রবাহন সমস্ত ঘটনাটি শুনলেন এবং শোনার পরে অম্বাকে পরশুরামের কাছে শরণাপন্ন হতে বললেন একমাত্র পরশুরামই আছে এই সমস্যার সমাধান, তিনিই করতে পারবেন। তখন কি করলেন, অম্বা তার সমস্ত কষ্টের কথা পরশুরামকে জানালেন। পরশুরাম সমস্ত ঘটনা জানার পরে পরশুরাম মনে মনে ভাবলেন যদি ভীষ্ম বা শাল্ব দুজনের মধ্যেই কেউ যদি অম্বাকে গ্রহণ করে, তাহলে অম্বার মনের কষ্ট অনেকটা লাঘব হবে এবং তাকে যে কলঙ্কিত হতে হয়েছে সেই কলঙ্ক থেকেও উদ্ধার পাবে। তখন তিনি অম্বাকে বললেন, তুমি শান্ত হও, আমার কথা ভীষ্ম বা শাল্বরাজ দুজনাই শুনবে। কিন্তু আদেও অম্বাকে যদি শাল্বরাজ এবং মহামহিম ভীষ্ম গ্রহণ করে, তাহলে কি তার মনের প্রতিশোধ শান্ত হবে? না, কখনোই না। তার মনের মধ্যে চলছিল অন্য এক ভাবনা, কিভাবে ভীষ্মর প্রতি প্রতিশোধ নেবে। এই ভাবনাতেই তিনি কিন্তু মরিয়া হয়ে উঠেছিলেন, কিভাবে তিনি ভীষ্মর প্রতি প্রতিশোধ নেবেন। তবুও পরশুরাম কিন্তু অম্বাকে সঙ্গে নিয়ে পরশুরাম ভীষ্মের কাছে গেলেন এবং ভীষ্মকে বললেন, তুমি অম্বাকে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক হরণ করে এনে এখন কেন তাকে পরিত্যাগ করছো? তোমার স্পর্শদোষের জন্যই শাল্বরাজ তাকে বিবাহ করতে অসম্মত হয়েছে।
এখন অসহায় অম্বাকে তুমিই বিবাহ করো। অম্বার এমন তিনকুল হারানো অবস্থার জন্য তিনি ভীষ্মকেই দায়ী মনে করলেন এবং ভীষ্মকে বললেন তিনি যেন অম্বাকে গ্রহণ করেন। কিন্তু মহামহিম ভীষ্ম তিনি আজীবন প্রতিজ্ঞা করেছিলেন ব্রহ্মচর্য পালনের। তিনি আজীবন বিবাহ করবেন না প্রতিজ্ঞা করেছিলেন। সেই ভীষ্ম কিন্তু প্রতিজ্ঞা কখনোই ভঙ্গ করেননি। তো পরবর্তীতে কি হয়েছিল জানবার জন্য অবশ্যই আমার এই কৃষ্ণকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকতে হবে পরবর্তী কাহিনী জানবার জন্য। সবাইকে ধন্যবাদ আমার এই কাহিনীটি শোনবার জন্য।